है कौन सी कहानी में, लुत्फ है कौन सी कहानी में, आप बीती कहूं या जग बीती। কোন কাহিনী আজ আপনাদের শোনাবো? আমার নিজের কথা বলবো না এই দুনিয়ার কথা বলবো? এই কাহিনী শুরু 1883 সালে কলকাতায়। 10 বছরের নীলনয়না গহর, তার মা মালকাজান আর খুরশেদ ঘোড়ার গাড়িতে চেপে 1874 সালে রাজফোর্ট লেসলির তৈরি করা কলকাতা ও হাওড়ার সংযোগকারী তৎকালীন ভাসমান কাঠের সেতু পেরিয়ে চিতপুর রোডের ওপর দিয়ে কলুটোলা স্ট্রিটের একটা ভাড়া বাড়ির সামনে এসে দাঁড়ালো। কলুটোলা স্ট্রিটের ভাড়া বাড়িটা বেশ বড় সড়ো। সামনের বড় ঘরটা ছাড়াও ওদিকে আরো বড় বড় দুটো ঘর আছে, আর তার গা বেয়ে এক ফালি বারান্দা। রকম সকম দেখে গহর তো খুব খুশি, কিন্তু খুশি নয় তার মা মালকাজান। বেনারসের তার এতদিনের স্মৃতি কি সহজে ভোলার? বেনারস যেন তার আত্মায় মিশে আছে। সবার চোখের অলক্ষ্যে লুকিয়ে মালকাজান চোখের জল মোছেন। এদিকে খুরশিদের অর্ডার অনুযায়ী নামি ফার্নিচারের দোকান থেকে এক এক করে আসতে শুরু করেছে দামি দামি সব ফার্নিচার, আর সব কিছু এসেছে মালকাজানের পছন্দসই। ঘর সাজানো হয়ে গেলে খুরশেদ হাসি মুখে জানতে চায়, কেমন হয়েছে মালকাজান? মালকাজান একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেন, সবই তো হলো, এখন দেখি তাকদীর কতটা সাথ দেয়। তাকদীর একটা জবরদস্ত শব্দ। তাকদীর যার সাথে বাসা বাঁধলো সে আজীবন সুখে থাকলো। পিয়াকে মিলন কি আর তাকদীর যার সাথে সোহাগ করলো না, তার মতো অভাগা মনে হয় পৃথিবীতে আর কেউ নেই। কিন্তু সব থেকে দুঃখী হলো সে, যার তাকদীর আসে আর যায় পলকে লুকায়, ছেঁড়া পাতায় লেখা ঠিকানা হাওয়ায় উড়ায়। জব সে গয়ে বারি সুদ নানা ঐতিহ্যে ভরা এই কলকাতা শহরটাকে গহরের তো বেশ ভালো লাগতে শুরু করেছিল। মালকাও ধীরে ধীরে মানিয়ে নিতে শুরু করলো। কিছুদিন পর আসিয়া এসে উপস্থিত। আসিয়া মালকাজানের পুরনো খাস পরিচারিকা। আসিয়া, খোঁজ পেলি না তো স্বামীর? আমি জীবন দিয়ে বুঝেছি রে, যে যায় সে আর ফেরে না, যে যায় সে আর ভুলে যা, ভুলে যা, সব কথা ভুলে যা। আর তোর বগলুকে নিয়ে ভাবিস না, ও আমার গহরের সঙ্গে একসাথে একভাবে মানুষ হবে। গহর, গহর। হাসিয়া চোখের জলে কেঁদে ভাসালো, আর ভগলু ধীরে ধীরে হয়ে উঠল গহরের ভাইজান। এদিকে কলকাতায় আসার পর মালকাজানের তো নাওয়া খাওয়ার সময় নেই, নাচ গানের জলসা লেগেই আছে। आन बान जिया में लागे, यान बान जिया में लागे यान। মাঝে মাঝে গহরকেও সঙ্গে নিয়ে যায়, গাইতে বলে। এ যেন লোকজনদের জানিয়ে রাখা, দেখো আমার পরের প্রজন্মও কিন্তু তৈরি হচ্ছে। গান গেয়ে গহরেরও একটু আধটু নাম হতে শুরু করেছে। তবে সত্যি কথা বলতে গেলে যতটা না গানের, তার থেকে ঢের বেশি রূপের। নীল চোখ, থপথপে ফর্সা গায়ের রং, ভরন্ত চেহারা। লোকে গান শুনবে কি?
মন্ত্রমুগ্ধের মতো গহরকে দেখে, তাতেই তারা তৃপ্ত। সেদিন মালকাজানের অনুষ্ঠান ছিল অযোধ্যা নির্বাসিত নবাব ওয়াজেদ আলী শাহের মেটিয়া বুরুজের শাহ মঞ্জিলে। 1847 সালে বাবা আফজাদ আলীর মৃত্যুর পর অযোধ্যার নবাব হয়েছিলেন ওয়াজেদ আলী শাহ। ইংরেজ সরকার তাকে অযোগ্য প্রমাণ করে নির্বাসন দেন। কলকাতার মেটিয়া বুরুজে থাকতেন নির্বাসিত নবাব ওয়াজেদ আলী শাহ। আমৃত্যু ছিলেন সঙ্গীত প্রেমী। তো সেদিন আসর প্রথম থেকেই জমে গেছে। আসরে গাইতে উঠে তাহের বিবি গাইলেন নবাবেরই লেখা দুটি গান, জব ছোড় চলে লখনৌ নগরিয়া আর বাবুল মোরা নৈহার ছুট হি যায়। ওই রকম একজন নামজাদা শিল্পীর আসর জমাবার পর আসরে গাইতে উঠে মালকাজান, তাজ্জব কি বাত, উনিও গাইলেন নবাবের লেখা ওই গানটি, জব ছোড় চলে লখনৌ নগরিয়া। আর গহরকে বললেন গাইতে, বাবুল মোরা নৈহার ছুট হি যায়। অনুষ্ঠান শেষ করে মালকাজান বাড়িতে এসে দেখেন খুরশেদ ঘরের এক কোণে বসে এক মনে এসরাজ বাজাচ্ছে। বাজনার সুরে গোটা ঘরটা কেমন থম মেরে আছে। কদিন ধরে খুরশেদের মনটা ভালো নেই। কেন, কি চায় সে? মালকাজান ধীরে ধীরে খুরশেদের পাশে যান। খুরশেদের বাজনা বন্ধ হয়ে যায়। মালকাজান জিজ্ঞেস করেন, কি হয়েছে তোমার খুরশেদ? কেন তোমার মন খারাপ? আচ্ছা, তুমি কি আমার এই বাই জীবন পছন্দ করছো না? কিন্তু আমি তো তোমার হাতেই গড়া আজকের এই মালকাজান। তোমার চেষ্টাতে আমার গহর ধীরে ধীরে শিল্পী হয়ে উঠছে। তাহলে আচ্ছা, কলকাতায় আমাদের কিসের অভাব? এত মান শান রনক, তবু তোমার মন খারাপ? তুমি কি সত্যি আমার এই বাই জীবন পছন্দ করছো না? কিন্তু খুরশেদ, বেনারসে থাকতে কত রইস আদমির আমি তো রক্ষিতা হয়েছিলাম। কই, তখন তো তুমি কোনো আপত্তি করনি। কখনো তো এই শরীরটার ওপর তুমি এক চিঠি অধিকার চাওনি খুরশেদ। তাহলে नहीं, आज तुम्हें दिल की बात बोलना ही पड़ेगा। খুরশেদ মালকাজানের মাথায় হাত রেখে বলেন, আমি তো তোমাকে পেশায় নিয়ে এসেছি মালকাজান, এনেছি তোমার গুণ দেখে। কিন্তু রূপ গুণ যবেন জিন্দেগি ভর থাকে না। সময় যে কটা দিন সাথ দিচ্ছে আখের গুছিয়ে নাও। আমি আর কদিন, আজ আছি কাল থাক না খুরশেদ। জিন্দেগি ভর থাকবো বলে তো কেউ আসেনি, বরং বেঁচে থাক আজকের এই চাঁদনি রাত। আমাদের ঈদ উল ফিতর পেরিয়ে গেছে, সামনেই হিন্দুদের দুর্গাপুজোর দিনগুলোতে নাচ গানের আসর বসে আর মদের ফোয়ারা ছোটে রাজা রামচাঁদের বাড়িতে আর জোড়াসাঁকো শান্তিরাম সিংহের বাড়িতে। ওদিকে শোভাবাজারের রাজা নবকৃষ্ণদেব বাবুর বাড়ির পুজো এক কথায় কিংবদন্তি। একবার লর্ড কর্নওয়ালিসও সপারিষদে এসেছিলেন সেই পুজো দেখতে। আমার কাছে আরো কত বাবুর নাম শুনেছি, আট বাবু, হাটখোলা তনু বাবু, নীলমণি হালদার, দর্পনারায়ণ ঠাকুর, রাজা সুখময় রায়, ছাতু বাবু। এবছর দুর্গা সপ্তমীতে আমার আর মায়ের আমন্ত্রণ আছে শোভাবাজার রাজবাড়িতে। এই প্রথম ওরা আমার নামে আমন্ত্রণ পত্র পাঠিয়েছে, আমি জান।
আবার নবমীতে পাথরেঘাটায় ঘোষ বাড়িতে আমাদের আমন্ত্রণ আছে। আমন্ত্রণপত্র হাতে পেয়েই আম্মির কাছে গিয়ে বললাম, আম্মি যান, ঘোষ বাড়িতে আমি বাংলা গান করব। খেপেছিস নাকি? কেলেঙ্কারি করে নাম ডোবাবি না? আম্মি যান, কোনো কেলেঙ্কারি হবে না। উস্তাদজির কাছে যদু ভট্টের বাংলা গান তোলা আমার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা বেশ আম্মি যান, আমি গাইছি, তুমি শুনে দেখো, তারপর তুমি বলো। বিপদ ভয় মারণ যে করে ওরে মন। বিপদ ভয় তারে কেন ডাকো না মিছা ভ্রমে ভুলে সদা রয়েছ ভব ঘোরে মজি কি বিড়ম্বনা। গান শুনে ঘোষবাড়ির লোকজন শুধু নয়, আমার মা স্বয়ং মালকা যেন একেবারে স্তম্ভিত। নবমীতে অনুষ্ঠান ছেড়ে বাড়ি ফেরার পরই ভোগলু এসে বলল, খুরশেদ কাল সারা রাত বাড়ি ফেরেনি। সে কি, আপু সারা রাত বাড়ি ফেরেনি? আমি জান, তুমি চিন্তা করো না, আব্বু নিশ্চয়ই কোথাও কাওয়ালি শুনতে বসে গেছে। আব্বুর কোনো আক্কেল নেই, বাড়ির লোকজন যে চিন্তা করবে সে খেয়াল পর্যন্ত নেই। আজকে আব্বু এলে তুমি কিন্তু আচ্ছা আছে কথা শুনিয়ে দেবে। আব্বু কে? নিশ্চয়ই আব্বু এসেছে, আছি আমি দেখছি। আজ আমি আব্বুকে এমন কথা আপনারা থানা থেকে লোক এসেছে আমি জান। হ্যাঁ খুরশেদ আমার আব্বু। আব্বু কোথায়? কি হয়েছে আব্বুর? আব্বু খুন হয়েছে? আমি যান দরওয়াজা খোলো, আমি যান। ভোগলু দেখ, আমি যান দরওয়াজা বন্ধ করে দিয়েছে। আমি যান দরওয়াজা খোলো, খোলো, আমি যান দরওয়াজা খোলো, আমি যান, আমি যান। আব্বু 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 তিরিটি বাজারের কাছে কারা যেন আব্বুকে ছুরি মেরেছে। কারা কিসের জন্য আব্বুকে শেষ করে দিল কিচ্ছু বোঝা গেল না। পুলিশও কোনো হদিশ করতে পারলো না। আমার আব্বু হারিয়ে গেল। আমার আর আমার আমি জেনে জিন্দগি থেকে একেবারে হারিয়ে গেল। আব্বু চলে যাওয়ার পর আমিও খুব ভেঙে পড়লো। আমি নেশা করা মাত্রা ছাড়িয়ে গেল, আমার মন ভেঙে গেল, শরীরও ভাঙতে শুরু করলো। আমি খালি কাঁদে আর বলে, খুরশেদ খুরশেদ তুমি আমার কেউ না হয়েও তুমি তো আমার সব ছিল। আমি জানি নেশার ঘরে কি বলে না। আচ্ছা খুরশেদ আমার আব্বু, আমার নিজের আব্বু, আর তুমি খালি নেশা করবে আর বলবে খুরশেদ আমার কেউ নয়। গড গড, খুরশেদ আমাদের কেউ নয়, ও তোমার বাবা নয়। গড গড गॉड, यही सच है। খুরশেদ তোমার বাবা নয়, তোমার বাবা একজন আর্মেনিয়ান সাহেব, রবার্ট উইলিয়াম ইওয়ার্ড। উত্তরপ্রদেশের কোন এক শহরে এখনো সে বেঁচে আছে শুনেছি। খুরশেদ আমার আব্বু নয়। ছোটবেলা থেকে যে আমায় বড় করলো, মানুষ করলো, সে আমার কেউ নয়। আমার বাবা একজন আর্মেনিয়ান সাহেব, রবার্ট উইলিয়াম ইওয়ার্ড।
যাকে আমি কখনো দেখিনি, আমি চিনি না। আচ্ছা, এই খবরটাই আমার দুঃখ পাওয়া উচিত না আনন্দ পাওয়া উচিত বলো তো? আমি জানি না, আমি জানি না। আমি জান বলেই যাচ্ছে, এক খ্রিস্টান পরিবারে মায়ের জন্ম হয়েছিল। মায়ের নাম ছিল ভিক্টোরিয়া হেমিংস। মায়ের জন্মের কিছুদিন পর মায়ের বাবা জাহাজে চাকরি নিয়ে চলে যায়, একেবারে চলে যায়, আর ফেরে না। আমার দাদিমা তখন একেবারেই অভাবে তাড়নায় এক বরফ কলে চাকরি নেয়। ওই বরফ কলেরই ইঞ্জিনিয়ার ছিলেন রবার্ট উইলিয়াম ইওয়ার্ড। আমার আম্মিকে দেখে খুব পছন্দ হয়, তাই 1872 সালের 10ই সেপ্টেম্বর এলাহাবাদের হোলি ট্রিনিটি চার্চে আমার মায়ের সঙ্গে রবার্ট উইলিয়াম ইওয়ার্ডের বিবাহ হয়। এর এক বছর পর 1873 সালের 26শে জুন উত্তরপ্রদেশের আজমগড়ে আমার জন্ম হয়, আর তার 2 বছর পর 1875 সালের মেথডিস্ট গির্জায় আমাকে ব্যাপটাইজ করানো হয়। আমার নাম হয় এলেনা অ্যাঞ্জেলিনা ইওয়ার্ড। দে না গার, আমাকে আর একটু শরাব দে না। আচ্ছা আমি জান, ডাক্তার তোমায় শরাব খেতে বারণ করেছে, কেন তুমি শোনো না? ডাক্তার ডাক্তার কি করবে রে? ডাক্তার দাওয়াই দিয়ে এই পোড় খাওয়ার শরীরটাকে সারিয়ে তুলতে পারে, কিন্তু এই মনটাকে সারিয়ে তুলতে পারে? সে বিদ্যেও জানা নেই রে। सदमे से धड़कने लगा कातिल का कलेजा, सदमे से धड़कने लगा कातिल का कलेजा, देखा ना गया उसे उछलना मेरे दिल का, देखा ना गया उसे उछलना मेरा दिल का। देना गहत যা না দিবি তো না দিবি, তো জন্মের কোনো কথা আমি আর বলতে পারবো না। আমি সব কিছু লিখে ওই দেরাজে আমি তালা দিয়ে রেখে দিয়েছি, আমি মরলে তবে দেখবি। যা। তো জন্মের কিছুদিন পর রবার্ট ওই বরফ কলে চাকরি ছেড়ে এক নীলকর সাহেবের কাছে চাকরি নেয়, বেশি মাইনের জন্য নাকি। তখন তো সারা ভারত জুড়েই সাহেবরা নীল চাষ শুরু করেছে। তার কিছুদিন পর হঠাৎই আমার নামে বিবাহ বিচ্ছেদের মামলা আনে। অভিযোগ আনে আমার নাকি চরিত্র ভালো নয়। আমি মামলা লড়িনি, অভিযোগের কোনো উত্তরও দিইনি। কোথা থেকে দেব? আমি তো তখন একেবারে কপর্দক শূন্য হয়ে গিয়েছিল। আমার বাবা রবার্ট উইলিয়াম ইওয়ার্ড এতটা নিষ্ঠুর। আচ্ছা আমি তো তার মেয়ে, কখনো আমার ওপর কোনো দাবি দেখায়নি। দাবি? হ্যাঁ দাবি। আমরা বেঁচে আছি না মরে গেছি সেই খবরই কখনো নেয়নি, তো দাবি। আমার বাপটাও এরকম করেছিল, আমার মা আর 2 বোনকে ফেলে চলে গিয়েছিল। না, আমার মা আমাদের মরতে দেয়নি, আর আমিও তোকে আঁকড়ে রেখেছি। খুরশেদ, এরপর খুরশেদ আসে জিন্দেগিতে, সাহায্যের হাত বাড়িয়ে দেয়, কিন্তু অনেক বড় দাম দিতে হয় তার। রুটি মিলল এই দেহের বিনিময়। আমাদের সম্পর্ক নিয়ে কথা উঠবেই তো। আমি খ্রিস্টান ও মুসলমান, বাধ্য হয়ে তোকে নিয়ে আমরা বেনারস চলে আসি, ইসলাম ধর্ম গ্রহণ করি। ভিক্টোরিয়া হেমিংস হয় মালকা যান, আর এলেনা অ্যাঞ্জেলিনা ইওয়ার্ড গহর যান। এরপর আমার আম্মি যান নাচ গান শিখে রোজগারের রাস্তা ধরেন, হয়ে ওঠেন বেনারস ওয়ালি বাই মালকা যান। ভরে তোরে रस के भरे तोरे नैन। হ্যাঁ, আমিও আমার মায়ের মতো বাই বেশা তাবাই।
তবে সাধারণ বিশ্বের সঙ্গে আমাদের একটু আধটু তফাৎ আছে। আমরা নাচ গানটা জানি, শিখেছি। কত্থক চুংড়ির দিকপাল বিন্দাদিনের কাছে নাড়া বেঁধে আমার গান শেখা শুরু। বামাচরণ ভট্টাচার্যের কাছে বাংলা গান, রমেশ চন্দ্রের কাছে কীর্তন, সৃজন বাইয়ের কাছে ধ্রুপদ, কালেখার কাছে শাস্ত্রীয় সঙ্গীত আমি শিখি। মিসেস ডি সিলভা আমাকে ইংরেজি শেখান, আর মায়ের কাছে আমি নিয়ম করে উর্দু, আরবি, ফার্সি শিখি। আমার মা তো ভীষণ ভালো কবি। 1886 সালে মোহাম্মদ ওয়াজিরের রিপন প্রেস থেকে মায়ের লেখা মখজানি উলফতে মালকা, মানে মালকার ভালোবাসার সম্পদ, এই উর্দু কবিতার বইটি প্রকাশিত হয়েছিল। আর মজার কথা হচ্ছে, ওই কবিতার বইয়ের প্রথমে প্রশংসাসূচক মুখবন্ধটি লিখেছিলাম আমি। এদিকে আব্বু খুরশেদ চলে যাওয়ার পর আম্মিজান তো ভীষণ ভেঙে পড়েছিলেন। তাই আম্মিজানকে সান্ত্বনা দিতে আমাদের 49 নম্বর লোয়ার চিতপুর রোডের বাড়ি, যেটি আম্মিজান 1886 সালে কিনেছিলেন, সেখানে প্রায়ই আসতেন রাজাবাবু আর মির্জা সাহেব। ওই বাড়িতে আমার নত উতরাইয়ের দিন। বাড়ি ভর্তি লোকজন, হই হল্লা, খানা পিনা, প্রচুর লোকজন এসেছে। আমার বন্ধু মুনির চৌধুরী পর্যন্ত এসেছে। সবাই মিলে আমাকে চেপে ধরলো কিছু একটা পেশ করার জন্য। আমি তো লজ্জায় গাজি। আম্মিজান যেই বললো গহর, অমনি আমি শুরু করলাম চৈতি। রাত গভীর হলো, সবাই ফিরে গেছে, থেকে গেছে শুধু রাজাবাবু। আমি জানতো নেশায় একেবারে সামনে করে ফরাসে বেহুশ হয়ে পড়ে আছে। রাজাবাবু যে স্পেন থেকে মদের বোতলটা নিয়ে এসছে, সেখান থেকে আম্মিজানকে লুকিয়ে না আমি কয়েক গ্লাস খেয়ে নিয়েছি। রাজাবাবুই বানিয়ে দিয়েছে। রাজাবাবু, রাজাবাবু, পিয়া মিলন হাম যায় যায় বহো। রাজাবাবু দাও না, তোমার ওই স্পেন থেকে একটা মদের বোতল থেকে কয়েক গ্লাস আমাকে আমাকে আবার দাও না, দাও না। আমার মাথাটা কেমন কেমন ঝিমঝিম ঝিমঝিম করছে, সামনে সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছে। আর আর ঠিক তখনই আমার শরীরটাকে কে যেন পালকের মতো ওপরে তুলে নিল। আমি হাওয়ায় ভাসছি ভাসছি, উঁচুতে, আরো উঁচুতে উঠে যাচ্ছি। আমার শরীর থেকে এক এক করে খসে পড়ছে বলকল। আমি ওপরে উঠতে উঠতে পরের দিন ঘুম ভাঙলো লোকজনের চিৎকার চেঁচামেচিতে। উঠে দেখি আমার শরীরে পোশাক কোথায় গেল। পোশাক, কোনো রকমের পাশে পড়ে থাকা পোশাকটা আমি গায়ে জড়িয়ে ভেতরের ঘরে চলে গেলাম। আর তারপর সামনে ঘরে এসে দেখি রাজাবাবু মাথা নিচু করে চলে যাচ্ছেন। আমি যেন সামনে ঘরে ফরাসে দাঁড়িয়ে কাঁদছে। আমির হাতে দুটো নতুন সোনার বালার, পায়ের কাছে কয়েক হাজার টাকা। বুঝতে পারলাম আকাশের অনেক উঁচুতে উঠতে উঠতে আমি যে কখন মুখ থুবড়ে পড়ে গেছি আমি নিজেও বুঝতে পারিনি। আমার প্রথম শরীর বিক্রির টাকা এইভাবে লুকিয়ে
তাকদীর, সব কিছুই আমাদের তাকদীর। আর এই তাকদীরের খেয়ালেই আজ যে রাজা, কাল সে ফকির। কিছুদিন পর বাড়ির দারওয়ান এসে বলল রাজাবাবুর কাছ থেকে লোক এসেছে, আম্মির সঙ্গে দেখা করতে চায়। আর তারপর সে আম্মির কাছে এসে বলল, একে রাজাবাবু খুব অসুস্থ, পক্ষাঘাতগ্রস্ত, বাঁচার আশা নেই একদম। আর এই সুযোগ কাজে লাগিয়ে রাজাবাবুর ছেলেরা সমস্ত সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে দিয়েছে, আর রাজাবাবুর মাসোহারার ব্যবস্থা করে দিয়েছে। আর তারপর কিছু সোনা জহরত মার হাতে দিয়ে বলে, আগে এইগুলো রাজাবাবু গহরের জন্য পাঠিয়ে দিয়েছে। রাজাবাবু শেষ সম্বল, রাজাবাবু শেষ সম্বল আমার জন্য। আমির সঙ্গে জলসা করতে উত্তরপ্রদেশে বেরিয়ে গেলাম, অনেকগুলো জায়গা একসঙ্গে। কিন্তু আমার শরীরটা একদম ভালো লাগছে না। আর 3 মাস বাদে যখন কলকাতায় ফিরলাম, আমি কি বুঝলেন কে জানে পাড়ার মঈনুদ্দিন হাকিমকে ডেকে পাঠালেন। তিনি এক প্রস্ত পরীক্ষা করার পর একজন বিলিতি ডাক্তার এলেন। তিনি পরীক্ষা করে জানালেন আমি নাকি অন্তঃসত্ত্বা। আমি জান, আমাকে আর কলকাতায় রাখা গেল না। সবার চোখের অলক্ষ্যে মির্জা সাহেবের এক আত্মীয়ার বাড়িতে ঘটিয়ারি শরীফে পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু আমার মন যে পড়ে রইল এক পক্ষাঘাতগ্রস্ত রাজাবাবুর আশেপাশে। সেদিনের পর থেকে রাজাবাবুকে আমি কখনো দেখিনি, কখনো দেখা হয়নি, কিন্তু খুব জানতে ইচ্ছে করে কেমন আছেন তিনি, বেঁচে আছেন তো। আমি আমার সঙ্গে দেখা করতে এখানে প্রায়ই আসেন। আমিকে দেখে আমি বুঝতে পারি আমাকে নিয়ে খুব চিন্তা করছে। তবে আমার কি ইচ্ছে কি চাই এসব একদম জানতে চায় না। আবার এটা জানাতেও ভোলে না যে মুজরোর লোকজন আমার খোঁজ করছে। সুস্থ হয়েই আমাকে মুজরোয় ফিরতে হবে। তারা বলছে গহর কে বিনা মেহফিল জैसे শোহর কে বিনা দুলহন। কিন্তু আমি কি ফিরতে চাই? কেউ জানতে চায় না। মেয়েদের জীবনটাই এইরকম, কোনো কিছুই তার ইচ্ছে মতো চলবে না। আসলে আমার নাচ দেখে গান শুনে লোকে যতই বাহ বাহ করুক না কেন, আসলে তো আমি একজন বাই, বেশ্যা, তাবায়েফ। পয়সা দিলেই আমাকে পাওয়া যায়, পয়সা দিলে। আমাকে নিয়ে আমি চিন্তার বেশি দিন থাকলো না। নির্দিষ্ট সময়ের অনেক আগেই এক অপরিণত মৃত সন্তানের জন্ম দিলাম আমি। আমার আর মা ডাক শোনা হলো না। আসলে তো আমরা ভাই, বেশ্যা, তাবায়েফ। তাই আমাদের আরতি নন্দ লালার কানেও গেল না। আল্লাহ আমার আরতি শুনতে পেলেন না। আমি আবার ফিরে গেলাম আমার সেই তাবায়েফের দুনিয়ায়। কিছুদিন পর ইউসুফ বিকেলে 2 জন ছোকরাকে ধরে নিয়ে এলো। ওরা নাকি বেনারস থেকে গহর জানের নাম শুনে এখানে এসেছে। আম্মি জান তাদের সঙ্গে কথা বলে আমাকে ডেকে পাঠালেন। আমি সেজে গুজে নিচে এসে তাজ্জাব, চওড়া কাঁধ, প্রশস্ত কপাল, গভীর চোখ, উজ্জ্বল দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে এক সুদর্শন যুবক, ছগন কুমার রায়। আমার বলতে বন্ধ হয়ে গেল। কয়েক মুহূর্ত সারা ঘরে নিস্তব্ধতা।
আমি জানি নিস্তব্ধতা ভেঙে ওদের জন্য কিছু পেশ করতে বলল, কিন্তু কি পেশ করব আমি? আমার বুকের ভেতর তো তখন সাত সাগরের ঢেউ উথাল পাতাল করছে, সব ওলট পালট হয়ে গেছে। আমি যেন প্রেমে পড়েছি জীবনে এই প্রথমবার। গান শেষ হবার পর আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে কোনো রকম আড়ষ্টতা না রেখে আমার সঙ্গে কয়েকটি সন্ধে কাটানোর অনুমতি চেয়ে নিল ছগন আম্মিজানের কাছ থেকে। আর তারপর আমারই ঘোড়ায় টানা ফিটনে করে কটা দিন কলকাতা শহর আমরা ঘুরে বেড়ালাম। ছগন আমাকে সাজিয়ে দিল বাহারি চুড়ি, হীরের কানবালা, মুক্ত নেকলেসে। স্বপ্নের মতো কেটে গেল কটা দিন। সেই দিন যেদিন ছগন বলল ওকে বেনারসে ফিরে যেতে হবে। আমি বাচ্চা মেয়ের মতো ওর পাঞ্জাবি আঁকড়ে ধরে বললাম, না না, আমি তোমাকে যেতে দেবো না, আমার কাছে তোমাকে আটকে রাখবো। তুমি যেতে পারবে না, তুমি চলে গেলে আমি মরে যাবো, তুমি কিছুতেই যাবে না, আমার কাছে থাকবে তুমি। ছগন হাত ধরে আম্মিজানের কাছে নিয়ে গেল, আর তারপর আম্মিজানের সামনেই আমার সামনে হাঁটু গেড়ে বসলো আর বলল, আমি আপনার মেয়ে গহরকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না, ওকে আমার সঙ্গে বেনারসে নিয়ে যেতে চাই। রানীর মতো রাখবো ওকে, আমি কোনো অভাব আমি রাখবো না। আর ওকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি বলে আপনাকে আমি মাসে মাসে মাসোহারা দেব। আপনি গহরকে আমার সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি দিন। আমি কিছু বলার ফুরসতই পেল না। তবু মনে হয় আমি কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আমার চোখে ডানা মেলা আকাশের গভীর প্রেমের ঝলকানো রং দেখে আম্মির বলতেও বন্ধ হয়ে গেল। ডানা মেলে ঢেউয়ে তালে তালে রেল ছুটে চলল কলকাতা থেকে বেনারস। 1887 এক শীতের বিকেলে ছগনের বাগান বাড়িতে এসে উপস্থিত হলাম। আম্মিজানও সঙ্গে এসেছে আমার এখানকার থাকার ব্যবস্থা সবকিছু দেখে নিশ্চিন্ত হওয়ার জন্য। পরে জেনেছিলাম এই বাড়ির ইট কাঠ বাতাসে আমার আম্মিজানের সুরেলা তান ঘুঙরুর বোল লুকিয়ে আছে। ছগনের বাবা পবন কুমার রায় প্রায় এ বাড়িতে আসর বসাতেন, আর সেখানে ডাক পড়তো আমার আম্মিজানের। তকদির 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 তকদির, আর সেই তকদিরের খেয়ালে আজ আমি এই বাগান বাড়ির মালকিন। আমার ইশারায় চলে এই বাড়ির প্রত্যেকটি দাসদাসী, এমনকি মনিপটিও। कैसी ये धूम मचाई कन्हैया तोरी गाल में दूंगी रे, गाली में कैसी है धूम मचाई रे। দেখতে দেখতে 2 বছর কেটে গেল। আম্মির সঙ্গে যোগাযোগ আছে ওই চিঠিপত্রে, তবে সত্যি কথা বলতে গেলে আমি বেশি চিঠি লেখে। আমার আর চিঠি লেখার সময় কোথায়? ছগন তো আমাকে ভালোবাসায় একেবারে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে, আমাকে ছাড়া ছগন কিছু ভাবতেই পারে না। কিন্তু ওই তাকদীর, উপরওয়ালা আমার তাকদীর পাহাড়ে চড়াই উতরাইয়ের মতো লিখেছেন। বাড়ির দাসদাসীদের কাছে শুনলাম
আমি এখানে আসার আগে এখানকার বাই মহল্লার কোনো এক হীরাবাইয়ের কাছে যাতায়াত ছিল ছগনের। আমি এখানে আসাতে তার ওখানে যাওয়া বন্ধ হয়েছে। সেই রাগেই এলাকার এক কাপড়াওয়ালা মাখনলালের সঙ্গে যোগসাযোগ করে আমার বিরুদ্ধে একটা মিথ্যে মামলা ঠুকে দেয়। আমি নাকি মাখনলালের কাছ থেকে অনেক জামা কাপড় নিয়েছি, কিন্তু টাকা দিইনি। আমি তো অবাক। পরে ছগন খবর নিয়ে জানালো মাখনলাল হচ্ছে একজন কাপড়ের আড়তদার, ওর আসলে কোনো কাপড়ের দোকানই নেই। ইতিমধ্যে আমি জানো বেনারসে এসে উপস্থিত কলকাতা থেকে, কারণ বেনারসের আদালতের মুনশেফ পণ্ডিত রাজনাথ সাহেবের কাছ থেকে আম্মির কাছে সাক্ষী সমন গিয়েছিল। নির্দিষ্ট দিনে মুনশেফ বাবু বিপিন বিহারী মুখার্জির আদালতে আম্মি জান এক দীর্ঘ বক্তৃতা দিয়ে প্রমাণ করে দেন যে মালকা জানের মেয়ে গহর জানের এত সম্পত্তি আছে, সামান্য একজন কাপড়াওয়ালা থেকে ধারে কাপড়া নেওয়ার কোনো দরকারই নেই। আম্মি জানের ধারালো যুক্তিতে আর কোনো কিছুই টিকলো না। মামলায় জয় হলো আমাদের। কিন্তু এই মামলা প্রসঙ্গে আমার আর ছগনের সম্পর্কের কথাও সবাই জেনে যায়, মুখে মুখে রটে যায়। রূপে গুণে সৌন্দর্যে এক জমিদার তনয়কে তারই বাগান বাড়িতে বন্দি করে রেখে দিয়েছে গহরজান। ওই সব দোষ মেয়েদের হয়। পুরুষরা তো ধোয়া তুলসী পাতা, ননী গোপাল, ছেলে মানুষ। একদিন সকালবেলায় বাড়িতে বসে রেওয়াজ করছি। রে রে না রে রে না রে রে না না। জি জি, ছগনের দাদা লালন কুমার রায়। তিনি এসে বলেন, আপনি আমার ভাইয়ের মাথায় হাত বুলিয়ে সমস্ত সম্পত্তি আমাদের আত্মসাৎ করতে চাইছেন। আপনার জন্য তো আমার ভাই পথের ভিখিরি হতে চলেছে। এখনই যদি ওর ঘাট থেকে না নামেন, তাহলে ও কিন্তু ওর পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত হবে। তখন আপনাকে আর রক্ষিত রাখতে পারবে না, বরং আপনাকেই তাকে পুষতে হবে। এখন কি করবেন সেটা আপনার সিদ্ধান্ত। আমি রাগে অপমানে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকি। পরে ছগন এলে, ছগনকে আমি বলি যে তোমার দাদা এসে বললো যে আমি নাকি তোমার ছগন। ধীরে ধীরে ছগনের ব্যবহারেও কেমন পরিবর্তন আসতে শুরু করে। এমনভাবে বাগান বাড়িতে আসে না, কথা বললে উত্তর দেয় না, অন্যমনস্ক। আমি যদিও ছগনকে বলি তুমি চিন্তা করছো কেন, আমি তো আছি, আমরা দুজনে কলকাতা চলে যাব, আমি নাচ গান জানি, দেখবে আমাদের দুজনে ঠিক চলে যাবে। ছগনও সে কথা জবাব না দিয়ে চলে যায়। আর তার দুদিন বাদে খবর পাই পারিবারিক সম্পত্তি হারাবার ভয়ে পরিবারের কথায় রাজি হয়ে এক পাঞ্জাবি বিদুষী সারস্বত ব্রাহ্মণ কন্যাকে বিয়ে করতে রাজি হয়েছে ছগন। আর তারপর লোক মারফত এই বাগান বাড়িটা খালি করতে বলে পাঠায় ওই। আমি জানতাম এই সমাজের বাইরে বেরিয়ে ছগন আমাকে কখনো কোনো স্বীকৃতি দিতে পারবে না, কিন্তু আমার লোভ চাহিদা কোনোটাই তো ছিল না। আমি রক্ষিতা হয়ে থাকতাম, আমার এই ছোট্ট দুনিয়াটা আঁকড়ে তো আমি বাঁচতে চেয়েছিলাম। কিন্তু আমি যে নাচনেওয়ালি, তাই আমার ভালোবাসা সবসময় অনিশ্চিত, সবসময় নিরাপত্তাহীন। চল মারে चल मारे डोली उठा के, चल वापस चल। 1891 সালে 30শে জুলাই আমি কলকাতা ফিরলাম। সারা কলকাতা শোকস্তব্ধ। তার আগে তিনি যে দয়াসাগর বিদ্যাসাগর একেবারে চলে গেছেন। আর আমার মনে হলো যে দয়ার সাগরের সাথে সাথে আমার হৃদয় ভাঙার শোক পালন করছে আমার শহর কলকাতা।
চিৎপুরে ভিতর থেকে নেমে আম্মিকে জড়িয়ে ধরি, আম্মি জান, আম্মি জান, আম্মি জান, আম্মি জান, তুমি আমাকে তোমার কাছে লুকিয়ে রাখো আম্মি জান। এই দুনিয়ায় কেউ ভালোবাসতে পারে না আম্মি জান, ভালোবাসার কথাটার কোনো মতলবই নেই এদের কাছে। আম্মি জান, আম্মি জান, তোমার কোলে আমাকে লুকিয়ে রাখো, আমাকে আড়াল করে রাখো সকলের থেকে। ভালোবাসার কোনো মতলব। আম্মি জান, কি চেহারা হয়েছে তোমার আম্মি জান? বাড়ির দাসদাসীদের কাছে শুনলাম অত্যধিক মদ্যপান করার জন্য মায়ের পেটে একটা ব্যথা হচ্ছে, এখনই যদি মদ খাওয়া বন্ধ না করে তাহলে সমূহ বিপদ। মনে মনে ঠিক করে নিলাম যা হওয়ার হয়ে গেছে, এখন শুধু আমি দেখভাল করা, রেওয়াজ জলসা, ব্যাস। সময় এগিয়ে চললো সময়ের সাথে সাথে, আর সময়ের সাথে সাথেই কলকাতাকে সুন্দর করার জন্য ইমপ্রুভমেন্ট ট্রাস্ট বসলো। 1899 সাল ভারতে বড়লাট হয়ে এলেন লর্ড কার্জন, আর ওই বছরই কলকাতায় এলো বিদ্যুতের আলো। আর তার পরের বছর এলো মানুষের টানা হাত রিক্সা। ওই 1900 সালেই সব থেকে অবাক করা ঘটনাটা ঘটল। মানুষের কণ্ঠস্বরকে একটা ডিস্কে ধরে রাখার পরিকল্পনা নিয়ে, কৌশল নিয়ে কলকাতায় এলেন ফ্রেড গেসবার্গ। সাগর পাড়ি দিয়ে এলো গ্রামাফোন কোম্পানি। 1901 সাল জন হার্ডের তত্ত্বাবধানে 6x1 চৌরঙ্গিতে প্রতিষ্ঠিত হলো গ্রামাফোন অ্যান্ড টাইপরাইটার কোম্পানি। গেসবার্গের সঙ্গে আমার প্রথম আলাপ একটা জলসায়। আমার ইংরেজিতে কথা বলা, আমার গায়ের রং, আমাকে দেখতে আসা বিশাল মানুষের ঢল এবং সর্বোপরি আমার গান শুনে গেসবার্গ তো মুচ্ছ যান আর কি। গেসবার্গের অনুরোধে 1902 সালের 11ই নভেম্বর কলকাতার হোটেলের একটি অস্থায়ী রেকর্ডিং রুমে 3000 টাকার বিনিময়ে আমি প্রথম আমার গান রেকর্ড করি। তখন 3 মিনিটের একটু আগেই গানটা শেষ করতে হতো, আর সেখানে নিজের নাম বলতে হতো, কারণ ওই রেকর্ডগুলো যেত জার্মানের হ্যানোভারে। সেখানে ওই রেকর্ডের নাম শুনে রেকর্ড তৈরি হতো এবং ওপরে লেবলিং করা হতো। তো গেসবার্গের অনুরোধে আমি প্রথম গেয়েছিলাম সোহিনীর আগে একটি ঠুমরি, একটি ইংরেজি গান মাই লাভ ইজ আ লিটল বার্ড, আর যোগিয়াতে একটি আরবি গান। গানের শেষে বলেছিলাম দিস ইজ অ্যান আরবি সং, মাই নেম ইজ গহরজান, হিয়ার মাই সং। আমার গান ছাড়াও গেসবার্গ রেকর্ড করেছিলেন মিস বানি, মিস কিরণ, মিস ফণিবালা, মিস শশীমুখী, মিস বিনোদিনী, মিস আচারিয়া। এছাড়াও অমর দত্তের ক্লাসিক থিয়েটার, জামশেদজি ফ্রমজির করিন্থিয়ান থিয়েটার। 1903 সাল কলকাতায় এলো 7 ইঞ্চির গ্রামাফোন রেকর্ড এবং 10 ইঞ্চির গ্রামাফোন কনসার্ট রেকর্ড। ভারতের বিভিন্ন শহরে আমার রেকর্ড প্রচুর বিক্রি হতে শুরু করলো। অচিরেই হয়ে উঠলাম আমি প্রথম গ্রামাফোন সেলিব্রিটি। আমার লাল ভেলভেটের গাউন আর গয়না পরা ছবি দিয়ে মুড়ি মুড়কির মতো দেশলাই বাক্স বিক্রি হচ্ছে, নিচে লেখা থাকে মেড ইন অস্ট্রিয়া। আবার অস্ট্রিয়ার কোম্পানিগুলো তাদের জিনিসপত্র বেশি বিক্রির জন্য আমার ছবি ব্যবহার করতে শুরু করলো। আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবির পোস্টার 1 আনায় আর কালার ছবির পোস্টার 2 আনায় প্রচুর বিক্রি হচ্ছে। কাজ 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 কাজের মধ্যে ডুবে গেলাম। কখনো সময় পেলে আমার ফিটনে করে নিছকই কলকাতা শহর ঘুরে বেড়াই, বা অমর দত্ত, গিরিশ ঘোষের আমি থিয়েটার দেখতে যাই। কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়ালো আমি তবিয়ত আর ভোগলুর আচার আচরণ। ভোগলুর লোভ দিন দিন বেড়েই চলেছে। মার কাছ থেকে প্রায় 100 টাকা 500 টাকা ধার করে, কিন্তু শোধ করে না। আম্মি জানো ওকে প্রশ্রয় দিয়ে যান। আম্মিকে বারণ করলে আম্মি শোনে না, বলে আম্মি যখন থাকবে না তখন নাকি ওই আমায় দেখবে, সেই জন্যে আম্মি ওকে প্রশ্রয় দেয়। আর আম্মির কথা কি বলবো,
আমি তবিয়ত খারাপ হয়েই চলেছে। পাড়ার মঈনুদ্দিন হাকিম, মাসুম ডাক্তার কারোর কথাই শোনে না। আমি খালি বলে, গহর, রূপ যৌবন বড় ক্ষণস্থায়ী, পদ্ম পাতায় জলের মতো, বিষয় সম্পত্তি সব আগলে রাখ, অসময় কাজে দেবে রে। একসময় এই কথাগুলো খুরশেদ বলতো আম্মিজানকে, আর আজ আম্মিজান আমাকে, अम्मीजान चलो संभाल के, अम्मीजान चलो घर चलो, संभाल के। हाँ हाँ, শুয়ে পড়ো अम्मीजान। अम्मीजान देखो, পাড়ার মঈনুদ্দিন হাকিমকে ডেকে এনেছি, নিশ্চয়ই এবার তুমি সুস্থ হয়ে যাবে। না না, তাতে তো আমার আম্মিজান সুস্থ হচ্ছে না, পেটে ব্যথা তো বেড়েই চলেছে। আম্মিজানের পেটে ব্যথা তো কমছেই না, এত ওষুধ দিচ্ছি তবু। 1906 সালের এক জুম্মা রাত, আমি দুর্বল হাতটা দিয়ে আমার হাতটা ধরে আছে, আমি হাতটা ধরে আমি পাশে কখন যেন চোখটা লেগে এসেছে। আম্মিজান কি হয়েছে তোমার? এত ছটফট করছো কেন? আম্মিজান, সিতারা, আম্মিজান, আমি শরাব খেতে বাধা দিয়েছিলাম বলে কি আম্মিজান আমার দিকে তাকাও আম্মিজান, আমি তো তোমাকে শরাব খেতে বারণ করেছিলাম, দেখো আমি নিজে হাতে তোমাকে শরাব দেবো। সিতারা, সিতারা, আম্মিজান, দেখো আমি নিজে হাতে তোমার জন্য শরাব নিয়ে যাচ্ছি, তাকাও আম্মিজান, এ দেখো আমার হাতটা ধরো, ওঠো আম্মিজান। ও আখিতে মজাইয়া প্রাণ, মজাই তোমারে, নিমেষের দেখা যদি। আমি বেশ বাংলা গান গাইতে শুরু করেছি। আসলে বাংলা গানের জন্য ফরমাইশও আসতে শুরু করেছে, মজা লাগে। কোথাকার এক বেনারস वाली বাই মালকা জান, তার নাচিয়ে গাইয়ে মেয়ে গহর জান। বাংলা ভাষাটা যার কিনা নিজস্ব নয়, তার কাছে লোকে উদ্গ্রীব হয়ে বাংলা গান শুনছে। 1907 সাল কলকাতায় ট্যাক্সি চালু হলো। ফ্রেঞ্চ মোটর কার কোম্পানি কলকাতায় গাড়ির ব্যবসা শুরু করলো। আর অন্যদিকে স্বাধীনতার জন্য সংগ্রামে নেমে পড়েছে একদল দেশপ্রেমিক দামাল ছেলের দল। অরবিন্দ ঘোষের বন্দে মাতারাম পত্রিকা প্রকাশিত হলো। 1908 সাল মিস অ্যান্ড মিসেস কেনেডি মারা যান ক্ষুদিরামের ছোড়া বোমার আঘাতে। বিচারে ক্ষুদিরামের ফাঁসি হলো। মানিকতলায় পুলিশ খুঁজে বার করলো বোমার কারখানা। আরে ধরা পড়লো একদল কিশোর বিপ্লবী। বিপ্লবের জন্য আমাদের বাইজি পাড়াতেও একটু মন্দা ভাব দেখা দিল, আসরেও ভাটা পড়লো। আবার এই জামাডলের বাজারে গ্রামাফোন কোম্পানি কলকাতায় রেকর্ডিং করা শুরু করলো। কলকাতার প্রথম রেকর্ডিস্ট ছিলেন কিন্তু একজন বাঙালি, ভগবতী চরণ ভট্টাচার্য। প্রথমবার কলকাতায় আমার গান ছাড়াও লালচাঁদ বড়াল আর আশ্চর্যময়ী দাসীর গান রেকর্ড করেছিলেন। আর অন্যদিকে আমার এই ব্যস্ততার সুযোগ নিয়ে ভোগলু আমার দারোয়ান দিলনারায়ণ সিং আর আমার ম্যানেজার ওয়াজির হাসানকে সঙ্গে নিয়ে তলে তলে চক্রান্ত বাড়িয়েই চলল। বাধ্য হয়ে আম্মিজান চলে যাওয়ার পর যিনি ছিলেন আমার একমাত্র শুভানুধ্যায়ী, সেই ডাক্তার মাসুমকে আমি সব কিছু খুলে বললাম।
উনি সবকিছু শুনে একটি পেশোয়ারি ছেলেকে আমার কাছে পাঠালেন, সৈয়দ গুলাম আব্বাস, আমার ম্যানেজারের কাজকর্ম দেখাশোনা করার জন্য। আব্বাসকে ম্যানেজারের পদে বহাল রেখে 3 মাসের জন্য আমি বোম্বাই, ইন্দোর, মহীশূর, ভোপাল ও হায়দ্রাবাদে জলসা করতে বেরিয়ে গেলাম। আর এই সুযোগে ভোগলু আমার ঘরের তালা ভেঙে সেই ঘরের দখল নেওয়ার চেষ্টা করে। তাজ্জব কি বাত, আব্বাস নিজে দাঁড়িয়ে থেকে সবকিছু সামলায়, থানা, পুলিশ সবকিছু, আমাকে জানতে পর্যন্ত দেয় না। খুব তাড়াতাড়ি আব্বাস নিজের দক্ষতায়, নিজের যোগ্যতায় আমার বিশ্বাস অর্জন করে নিল। আর ভোগলু, যাকে আমি আমার ভাইজান বলে ডাকি, যে আজও বেঁচে আছে আমার আম্মির জন্য, যার সংসার আজও চলে আমাদের দেয়া টাকাতে, সে কিন্তু এটাতেই থেমে থাকলো না, লোক মারফত আমাকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দিল। বাধ্য হয়ে আব্বাসকে সঙ্গে নিয়ে আমি প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে ভোগলুর বিরুদ্ধে ফৌজদারি মামলা করি। শুধু তাই নয়, আমার দারোয়ান দিলনারায়ণ সিং আর আমার ম্যানেজার ওয়াজির হাসানকে বরখাস্ত করি। হুমা, তাতে তারা রেগে গিয়ে আমার বিরুদ্ধে একটা উল্টো মামলা করলো। পুলিশ কোর্টে গিয়ে জানালো যে 49 নম্বর লোয়ার চিতপুর রোডের বাড়িতে একমাত্র ভোগলুরই থাকার অধিকার আছে, কারণ ভোগলু হচ্ছে মালকাজানের একমাত্র বৈধ সন্তান। কিন্তু গহরজান অন্যায়ভাবে, অনৈতিকভাবে সেই বাড়িতে বসবাস করছে। মামলা চলতে থাকলো। আমি একদিকে গানের জলসা, অন্যদিকে এইসব আইনি ঝামেলায় আমি ব্যতিব্যস্ত হয়ে গেলাম। আর ঠিক এই সময়ই আমি যান চলে যাওয়ার পর যিনি আমার একমাত্র শুভানুধ্যায়ী ছিলেন, সেই ডাক্তার মাসুম এই দুনিয়া ছেড়ে একেবারে চলে গেলেন। মাথার ওপর থেকে শেষ মানুষটাও চলে গেলেন, যিনি আমার সুখ, দুঃখ, ভালো মন্দের সঙ্গে জড়িয়েছিলেন। ডাক্তার মাসুমের ইন্তেকালের শোক কাটতে না কাটতেই আব্বাস আদালতের সমনের কপি এনে দেখালো। ভোগলু আমার বিরুদ্ধে কেস করেছে। ভোগলুর উকিল জেএন দত্ত অ্যান্ড কোম্পানি। আদালতে ভোগলুর উকিল বলে, 1868 সালে মালকাজানের সঙ্গে শেখ ওয়াজিরের নিকাহ হয়। এর 1 বছর পর মালকাজানের এক পুত্র সন্তান হয়, যার নাম শেখ ভোগলু। 1871 সালে শেখ ওয়াজির মারা যান। মালকাজান ভোগলুকে নিয়ে কলকাতায় আসেন এবং নাচনেওয়ালির পেশা গ্রহণ করেন। এই সময়ই মালকাজানের সঙ্গে এক আর্মেনিয়ান সাহেবের অবৈধ সম্পর্ক হয়েছিল। আর এই সম্পর্কের জেরে 1873 সালে মালকাজানের এক কন্যা সন্তান হয়, যার নাম গহরজান, অর্থাৎ গহরজান মালকাজানের অবৈধ সন্তান। 1906 সালে মালকাজান মারা যান। আর যেহেতু তিনি কোনো উইল করে যাননি, তাই তার সমস্ত সম্পত্তির ওপর একমাত্র শেখ ভোগলুর অধিকার আছে। কিন্তু গহরজান অন্যায়ভাবে সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছে এবং 49 নম্বর লোয়ার চিতপুর রোডের বাড়িতে অনৈতিকভাবে বসবাস করছে। মালকাজানের বর্তমান যে সম্পত্তি আছে তা হলো 49 নম্বর লোয়ার চিতপুর রোডের বাড়ি, জমির পরিমাণ 5 কাঠা 5 ছটাক। 22 বেন্টিং স্ট্রিটের বাড়ি, জমির পরিমাণ 5 কাঠা। বেলেঘাটা রোডের বাড়ি, জমির পরিমাণ 6 বিঘে। 11/1 কয়লা সড়ক রোডের বস্তি, জমির পরিমাণ 3 বিঘে। মনে মনে ঠিক করে নিলাম, এ শেষ দেখে ছাড়ব। ভোগলুকে এর উচিত জবাব দিয়ে তবে আমি ছাড়ব। নির্দিষ্ট সময়ের মধ্যেই অ্যাটর্নি গণেশ চন্দ্র চন্দ্রদির মাধ্যমে আদালতে আমার জবাব দাখিল। ধর্মাবতার শেখ ভোগলু আদালতে যে বিবৃতি দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যে, মন গড়া, ভিত্তিহীন। 1872 সালে 10ই সেপ্টেম্বর এলাহাবাদের হোলি ট্রিনিটি চার্চে আমার মায়ের সঙ্গে রবার্ট উইলিয়াম ইওয়ার্ডের বিয়ে হয়। আমার মায়ের তখন নাম ছিল ভিক্টোরিয়া হেমিংস। মায়ের বয়স ছিল 15। গির্জার রেভারেন্ড জে স্টিভেনসন এই বিয়ে দিয়েছিলেন। ওইটি আমার মায়ের একমাত্র বৈধ বিবাহ। এর 1 বছর পর 1873 সালে 26শে জুন উত্তরপ্রদেশের আজমগড়ে আমার জন্ম হয়। আর এর 2 বছর পর 1875 সালে 3রা জুন মেথডিস্ট গির্জায় আমাকে ব্যাপটাইজ করানো হয়। আমার নাম হয় এলেনা অ্যাঞ্জেলিনা ইওয়ার্ড। এই কিছুদিন পর রবার্ট উইলিয়াম ইওয়ার্ডের সঙ্গে আমার মায়ের বিবাহ বিচ্ছেদ ঘটে। আমার মা আমাকে নিয়ে বেনারস চলে যান
এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। ভিক্টোরিয়া হেমিংস আর মালকাজান আর এলেনা অ্যাঞ্জেলিনা ইওয়ার্ড গহর যান। ধর্মাবতার আমি যখন কলকাতায় এসেছিলাম তখন আমার বয়স ছিল 10। ধর্মাবতার শেখ ওয়াজির কে আমি ঠিক জানি না, তবে আসিয়াকে আমি চিনি। আসিয়া তার ছেলে ভোগলুকে নিয়ে বেনারসেই আমার মায়ের কাছে এসেছিল এবং আমার মায়ের পরিচারিকার পদে নিযুক্ত হয়েছিল। ওই একই পরিচয়ে আসিয়া এবং ভোগলু কলকাতায় আসে। আমার আম্মিজান নিজে দাঁড়িয়ে থেকে ওদের ধর্মান্তরিত করান। আমার আম্মিজান নিজে দাঁড়িয়ে থেকে ভোগলুর শাদির ব্যবস্থা করেন। শুধু তাই নয়, 49 নম্বর লোয়ার চিতপুর রোডের বাড়িতে ওদের থাকার অধিকার দেন। ধর্মাবতার এই হচ্ছে সেই শেখ ভোগলু, মাতাল, লম্পট, জোচ্চোর, সম্পত্তির লোভে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করছে। মামলা চলতে থাকলো। ভোগলু কোথা থেকে আমার আর আম্মিজানের সমস্ত পুরনো শত্রুদের টাকার লোভ দেখিয়ে মিথ্যে বয়ান দেয়াতে রাজি করলো। আমি একদিকে জলসা রেকর্ডিং আর অন্যদিকে এই আইনি ঝামেলায় বিব্রত হয়ে গেলাম। আর এই মিথ্যে মামলার সাক্ষী দিতে কি আমি আদালতে যাব? আর আমার আদালতে যাওয়া শুধু এক বিড়ম্বনা, আমাকে দেখতে আসা বিশাল মানুষের ঢল সামলাতে পুলিশ কর্তারা একেবারে হিমশিম খেয়ে যান। শহরে সবার মুখে মুখে এখন এই মামলাটার কথা। 1911 সালের 11ই মে আমার আর ভোগলুর কেসে শ্রী বৈদ্যনাথ মিশ্রকে কমিশনার নিয়োগ করে দুপক্ষের উকিল গেলেন উত্তরপ্রদেশের আজমগড়ে ওখানকার সাক্ষীদের বক্তব্য শোনার জন্য। আদালতের কাছে এই আর্জিটা অবশ্য ভোগলুই করেছিল। নির্দিষ্ট দিনে ভোগলুর উকিল শ্রী রাজেন্দ্রনাথ সেনের শেখানো বক্তব্য যখন সাক্ষীরা বলল, তারপর আমার উকিল S.A. হায়দার যেই সাক্ষীদের চেপে ধরে, অমনি কমিশনারের সামনে ওরা স্বীকার করে নেয় ভোগলু ওদের মিথ্যে বয়ান দেয়াতে রাজি করিয়েছে। কেস যত আমার দিকে চলে আসছে তত ভোগলু এবং ভোগলুর উকিল মরিয়া হয়ে ওঠে। হ্যাঁ, আমি স্বীকার করেছি, আমি বাই, আমি বেশ্যা, আমি নাচনে বলি, আমার মাও তাই। কিন্তু তার জন্য আদালতে অতগুলো মানুষের মধ্যে আমাকে ভোগলুর উকিল বলল, ধর্মাবতার, মালকাজান একজন দেহ পসারিনী, মালকাজানের মেয়ে গহরজান সেও একজন দেহ পসারিনী। একজন দেহ পসারিনী কি করে জানবেন কার সন্তানের তিনি জন্ম দিতে চলেছেন বা তার সন্তানের পিতাকে? রাগে অপমানে আমি চিৎকার করে বলি, ধর্মাবতার, এই সত্যটা পুরুষরা কোনোদিনও বুঝবে না, কিন্তু একজন মেয়ে জানে তার সন্তানের পিতাকে, কার সন্তানের জন্ম যে সে দিতে চলেছে। উকিল সাহেব, আপনার যদি বিশ্বাস না হয় আপনি বাড়ি যান, বাড়ি গিয়ে আপনার মাকে জিজ্ঞেস করুন আপনার প্রকৃত পিতাকে। 1872 সালে আমার মায়ের সঙ্গে রবার্ট উইলিয়াম ইওয়ার্ডের বিবাহ হয়েছিল। 1873 সালে যখন আমার জন্ম হয় তখনও আমার মা বাই পেশাতে আসেননি। আমি আমার বাবা মায়ের বৈধ সন্তান। আমার বাবা রবার্ট উইলিয়াম ইওয়ার্ড এখনো জীবিত আছেন। আদালত যদি আমাকে সময় দেন তাহলে আমি আমার বাবাকে সাক্ষী হিসেবে হাজির করতে পারি। আমি কি করলাম? রাগে অপমানে আবার একটা ভুল করে বসলাম। আব্বাস, আমার মায়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকে যে মানুষটা কখনো আমাদের খবর নেয়নি তাকে আমি সাক্ষী হিসেবে হাজির করব বললাম। আব্বাসের কাছে আমি হাউ হাউ করে কেঁদে ফেললাম। আব্বাসের বুকে আশ্রয় নিলাম। আব্বাস, আব্বাস, আমার আম্মিজান মারা যাওয়ার পর থেকে আমি কখনো প্রকাশ্যে কাঁদতে পারিনি। আমি যে বাইয়ের শ্রেষ্ঠ বাই গহরজান, কান্না যে আমায় মানায় না। আব্বাস, আব্বাস, আমার আম্মিজান চলে যাওয়ার পর থেকে আমি আব্বাস, তুমি আমার কলকাতার কাজকর্ম দেখাশোনা করো। আমি একাই যাব উত্তরপ্রদেশে আমার বাবার খোঁজে। গেলাম এলাহাবাদ। এলাহাবাদের মতো এত বড় শহরটাতে
আমি কোথায় খুঁজবো আমার বাবাকে? শেষ পর্যন্ত অনেক তদবির তাল্লাশ করে শহরের শেষ প্রান্তে একটা বাংলোর সামনে গিয়ে দাঁড়ালাম। বাংলোর টানা লম্বা বারান্দার এক কোণে ইজি চেয়ারে চোখ বুজে শুয়ে আছেন রবার্ট উইলিয়াম ইওয়ার্ড, আমার বাবা। আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি কখনো তাকে দেখিনি। ভয় হই উনি আমায় যদি চিনতে অস্বীকার করেন, যদিও মায়ের সঙ্গে বিয়ের সময়ের আংটিটা আমি সঙ্গে নিয়ে এসেছি, সেটা ব্যাগ থেকে বার করতে যাবে এমন সময় হঠাৎই উনি চোখ মেলে তাকালেন। আমার দিকে তাকিয়ে খুব অসন্তুষ্ট হয়ে বললেন, কে তুমি? কেন এসেছো এখানে? অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কেন এসেছো এখানে? কি চাই তোমার? কি চাইবো আমি? চোখের জলে আমার সামনে সবকিছু তখন অস্পষ্ট হয়ে গেছে। আমি কোনো রকমে আংটিটা ওনার সামনে ধরে বলি, আমি তোমার মেয়ে বাবা, এলেনা অ্যাঞ্জেলিনা ইওয়ার্ড, গার্জিয়ান, তোমার মেয়ে। উনি চিৎকার করে বলেন, আমি তোমাকে চিনি না, চিনতে চাইও না, যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। আমি এখন নিঃস্ব, আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে কোনো লাভ হবে না। ব্ল্যাকমেল করবো আমি তোমাকে? আমি খুব বিপদে পড়ে অসহায় হয়ে তোমার কাছে এসেছি। তারপরে আমি সবকিছু ওনাকে খুলে বললাম। উনি সব শোনার পর বললেন, বিলেত থেকে আসা দেশলাই বাক্সের উপর উনি আমার ছবি দেখেছেন। গহরজান যে নামকরা বাইজি সেটাও তিনি জানেন, কিন্তু সে যে তার মেয়ে এটা তিনি জানতেন না। তিনি যে আমার বাবা এই সাক্ষী দিতে তিনি আদালতে নিশ্চয়ই যাবেন, কিন্তু এই কাজের জন্য অগ্রিম তাকে 10,000 টাকা দিতে হবে। পিতৃত্বের সাক্ষ্য মূল্য 10,000 টাকা। আব্বাস, 10,000 টাকায় যদি পিতৃত্ব কেনা যায়, তাহলে স্নেহ, প্রেম, মায়া, মমতা এগুলোর তো কোনো অর্থই থাকে না। 10,000 টাকায় যদি পিতৃত্ব কেনা যায়, তাহলে আব্বাস, পয়সা দিয়ে আমি একদিন তোমার ওই খোদাকেও কিনে নেব। পিতৃত্বের সাক্ষ্য মূল্য 10,000 টাকা। সালের 10ই অগস্ট জাস্টিস হ্যারি ল্যাসিংস্টন স্টিফেনের এজলাসে রবার্ট উইলিয়াম ইওয়ার্ডের দেওয়া সাক্ষ্য, বিয়ে সার্টিফিকেট এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে মামলার রায় বেরোয়। মামলায় জয় হয় আমার। অবশ্য তার আগে ওই 10,000 টাকা রবার্ট উইলিয়াম ইওয়ার্ডের নামে আমি পাঠিয়ে দিয়েছিলাম পিতৃত্বের সাক্ষ্য মূল্য। বদনামের গ্লানি থেকে সসম্মানে উত্তরণের অনুষ্ঠান শুরু হয় 49 নম্বর লোয়ার চিতপুর রোডের বাড়িতে। আব্বাস নিচে দাঁড়িয়ে থেকে সব কিছু করেছে। যুদ্ধে বিজয়ী অহংকার সেনাপতির মতো ওকে লাগছে। ওকে যে কি সুন্দর দেখতে লাগছে। আজ আমি খুব খুশি, খুব। আমার ইচ্ছে হচ্ছে যা ইচ্ছে আমি তাই করব। আর আরে আব্বাস, তুমি কতক্ষণ এসেছো? এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো, এসো, বসো। আব্বাস, আব্বাস, আমার বিপদের দিনে তুমি ছিলে আমার একমাত্র সহায়, একমাত্র অবলম্বন।
আমি না চাইতেও তুমি আমার সব কিছুর দায়িত্ব নিয়েছো, আর তাই আমি চাই তুমি আমার সব কিছুর দায়িত্ব নাও, আর আমি শুধু মন দিয়ে গান করি। নেবে আব্বাস? আমায় তুমি নাও আব্বাস। আব্বাস, আব্বাস আমাকে ছেড়ে তুমি যাবে না তো? এক মুহূর্ত আমাকে কাজ ছাড়া করো না আব্বাস। আমার সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবে না তো আব্বাস? আব্বাস, আমাকে নিশ্চিন্ত করতে আমার আর আব্বাসের মুটা ম্যারেজ হয়। আব্বাস আমাকেও স্ত্রী বলে মেনে নেয়, আর আমি আব্বাসকে আমার স্বামী বলে। এখন তো আমার নাওয়া খাওয়ার সময় নেই। রাইস আদমিদের বাড়িতে আমন্ত্রণ, রেকর্ড, জলসা, আর এরই মধ্যে আমি আর আব্বাস যাচ্ছি বোম্বাই। হ্যাঁ, গানের জলসা তো আছেই, তার সঙ্গে আরব সাগরের তীরে হবে আমার আর আব্বাসের মধুচন্দ্রিমা। আব্বাস 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 আচ্ছা আব্বাস, তুমি এত দেরিতে আমার জীবনে কেন এলে বলো তো? কেন আব্বাস? আমার আম্মি জান মারা যাওয়ার পর থেকে আমার নিজের কথা আমি নিজেই ভেবে এসেছি, আর আমার নিজের কথা ভাবতে ভালো লাগে না। এখন মনে হয় যে আমার কথা অন্য কেউ ভাববে। আব্বাস, এত সুখ, এত আনন্দ আমি কোথায় সাজিয়ে রাখি বলো তো? আমি এখন থেকে তাই চাই আব্বাস যে আমার প্রত্যেকটা আমার প্রত্যেকটা পদক্ষেপ তুমি নিয়ন্ত্রণ করবে। আমি তো এমন কাউকে চেয়েছিলাম যার উপর আমি নির্ভর করতে পারবো, বিশ্বাস করে, ভালোবেসে। আর সেই জন্যই আমি এটাই চাই আব্বাস, আমার সমস্ত কিছু ছাড়ো আব্বাস, আমি চাই আমার সবকিছু আমি তোমায় দিয়ে যাব। আচ্ছা, তোমায় দেওয়া মানেই তো আমার কাছে থাকা, তুমি তো আমার সুখ দুঃখের সঙ্গী। আর সেই জন্যই আমি ভেবেছি আমার 49 নম্বর লোয়ার চিতপুর রোডের বাড়িটা তোমায় দান করে দেব। শুধু তাই নয়, আমার সমস্ত সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি দেব তোমাকে। যারে দিলারা দিল বদলারা তন বন ধন সব তুঝ পে কুরবান। না 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 আব্বাস, না, তুমি বারণ করবে না। কিন্তু আব্বাস, অ্যাটর্নি গণেশ চন্দ্রজি তো খুব অসুস্থ। না না, শুভ কাজে দেরি হওয়া উচিত নয়। তুমি বরং বিকে বসুকে বলো দানপত্র তৈরি করতে। 1913 সালের 20 জুন আমার চিতপুর রোডের বাড়িটি আব্বাসকে দান করে দিলাম। আব্বাসের বাবা মেহেদি খান খুব খুশি হয়ে 2 হাত তুলে আমায় আশীর্বাদ করলেন। যারে দিলারা দিল বদলারা তন মন ধন সব তুঝ পে কুরবান করে। আর 1914 সালে আমার সমস্ত সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি দিলাম আব্বাসকে। তারপরেই সবকিছু কেমন পাল্টে গেল। ফাঁকি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল আর এলো না, বুঝিকে প্রেমের ডোরে বেঁধে রাখলে প্রাণময় না। আব্বাসের বাবা মেহেদি খান চিতপুর রোডের বাড়িটি তার ছেলের বাড়ি বলে দাবি করে আত্মীয় স্বজন নিয়ে উঠে আসেন সেখানে। আমার রেওয়াজের অসুবিধে হয়, এত লোকজনের মাঝখানে বেহেস করে কোনো লাভ নেই। হাজার হলে উনি তো আমার শ্বশুরমশাই। তাই ওই বাড়ি ছেড়ে আমি বেরিয়ে যাই। 22 বেন্টিং স্ট্রিটের বাড়িটি বিক্রি করে 46 নম্বর ফ্রি স্কুল স্ট্রিটে একটা ছোট বাড়ি কিনে চলে যাই। বলো সখী কোথায় যাব, কোথা গেলে পাখি পাবো? বলো সখী কোথায় যাব, কোথা গেলে পাখি পাবো? পুলিশ। আব্বাস, তোমার ধারণা যে চিতপুর রোডের বাড়িটা তোমাকে দান করে দিয়েছি বলে আমি ওখান থেকে চলে এসেছি? হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমাকে দিয়েই দিয়েছি। আমি দেখেছি আব্বাস, যবে থেকে তোমাকে আমার স্বামী বলে মেনে নিয়েছি তবে থেকে তুমি অধিকার চেয়েছো, কর্তৃত্ব চেয়েছো।
সে যা হয় আমি বাদশাহিনী। সম্পত্তি নিয়েই তো আমার যত সমস্যা, কিছুটা সমর্পণ করে বরং বরং শান্তি পেয়েছি। তুমি কে ভাবো আব্বাস, আমি আমি কিচ্ছু জানি না, বুঝতে পারি না কিচ্ছু। চিতপুর রোডের বাড়ির আত্মীয় স্বজনরা সব অবাক চোখে তাকিয়ে থাকে আমার দিকে। আমি জলসা করে ফিরলে, না 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 আব্বাস এটা বলো না, ওরা তোমার বউকে দেখে, ওরা চোখের সামনে একজন ভাই বেশ্যা তবায়ফকে দেখে। এখন তো তুমি এখানেও বেশি থাকো না, চিতপুর রোডে তোমার আত্মীয়দের সঙ্গে থাকতে বেশি পছন্দ করো। আসলে কি জানো আব্বাস, আমি তোমাকে যতটা ভালোবেসেছি, যতটা আপন করে নিয়েছি, তুমি কিন্তু আমাকে ততটা ভালোবাসোনি, ততটা আপন করে নাওনি। ঠিক তেমনি আমাকে ততটা পছন্দ করেনি তোমার বাবা মেহেদি খান। ঠিকানা বদল করাতে খুশি হয়েছেন। বেঈমান বেঈমান, পুরুষ জাতটাই বেঈমান। জীবনে তো কম পুরুষ দেখলাম না। তুমি কি ভাবো আমি কিচ্ছু জানি না? হ্যাঁ, তোমার যে আত্মীয়া দেবনিসা, তার সঙ্গে তোমার আসনাইয়ের সম্পর্ক আমি জানি আব্বাস। ও যাতে এসো না কিছু। পাড়ার কম বয়সী বাইজিদের সঙ্গে তোমার কি সম্পর্ক? আব্বাস আমাকে বোঝাতে এসো না, কিচ্ছু বোঝাতে এসো না। আব্বাস তুমি কেন বোঝো না যে আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি, আর ভালোবাসি বলেই তোমাকে আমি সব কিছু দিয়ে দিয়েছি। এখন তোমার প্রমাণ করার পালা, তুমি সৎ না অসৎ। না না, তাহলে তুমি আমি জোর করে আটকে রাখবো না, দরওয়াজা খোলাই আছে। যেদিন মন চাইবে আকাশের ডানা মেলে দিও। ভালোবেসে যাকে আটকে রাখতে পারলাম না, তাকে কি আর অর্থ দিয়ে, সম্পত্তি দিয়ে আটকে রাখা যায়? তাই না? ও হ্যাঁ, চিতপুরে মায়ের ঘরগুলো এখনো তালা দেয়া আছে। চাবিটা নিয়ে যাও, দরওয়াজা খুলে মায়ের যা দামি দামি জিনিসপত্র আছে বাজার যাচাই করে বিক্রি করে দিও, আর টাকাটা আমার কাছে পাঠিয়ে দিও। আমার টাকার বড় দরকার। ইচ্ছে হলে থাকো, না হলে যাও। সিতারা আমাকে শরাব দে, গহর গহর আমাকে শরাব দে, গহর। আম্মি জান, আম্মি জান, আম্মি জান, আম্মি জান, কেন চোখের জলে ভিজিয়ে দিলে না শুকনো ধুলো যত, কে জানি তো আসবে তুমি গো। কে কে ওখানে? আব্বাস, আব্বাস, আব্বাস এসেছে। আব্বাস, আমি জানতাম আব্বাস তুমি আসবে, তুমি আমার কাছে না এসে তা। মুনির চৌধুরী, কেন এসেছো এখানে? কি দেখতে এসেছো? তুমি তো একমাত্র যে আমাকে এখনো ছেড়ে যেতে পারোনি। ডান্সিং গার্ল গহর জান, চিরটা কাল কাঙালের মতো ভালোবাসা হাতড়ে গেল। ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা কথাটার উপর আমার ঘেন্না ধরে গেল। ए मोहब्बत, ए मोहब्बत, तेरे अंजाम पे रोना आया। ए मोहब्बत, तेरे अंजाम पे रोना आया।
जाने क्यों आज तेरे नाम पर रोना आया, जाने क्यों आज तेरे नाम। আমাকে বাধা দিও না মুনির, মুনির আমাকে বাধা দিও না, বাধা দিও না মুনির। জানো মুনির, ভাবলে না কখনো কখনো তকদীর के ऊपर रोना आता है। আমার মা বেনারস ওয়ালি বাই মালকা জান আমাকে সবকিছু সাজিয়ে দিয়ে গেছে। আমার তকদীরও আমার সঙ্গে এই এক পান পাত্র থেকে শরাবের চুমুক দিয়েছে। রোজগার করেছে আমি বিস্তর, উড়িয়েছিও দেদার। আমার আর আমার পিটনের সাজসজ্জা দেখে গভর্নর পর্যন্ত টুপি খুলে আমাকে আমাকে অভিবাদন জানিয়েছে। আমার যাওয়ার রাস্তা করে দিয়েছে না, শোভাযাত্রা বন্ধ করে। পরে অবশ্য জানতে পেরে 1000 টাকা জরিমানা করেছিল। 1000 টাকা। আমার বেড়ালের বিয়ে দিয়েছি 1200 টাকা খরচা করে। পরে তার বাচ্চা হলে এই শহরের লোকেদের আমি পার্টি দিয়েছি 20,000 টাকা খরচা করে। ওজন পারে এমন রাইসই করতে? হ্যাঁ, ভুল করেছি আমি, ভুল করেছি মুনির, ভুল করেছি, ভুল। জানো মুনির, দাতিয়ার মহারাজা ভবানী সিং আমাকে 1 লক্ষ রৌপ্য মুদ্রা দিয়ে একটা মঞ্চ সাজিয়ে উপহার দেন, আর তখন বলেছিলেন, গহর জান, তুমি সঙ্গীতের শ্রেষ্ঠ জায়গায় এখন রয়েছো, কিন্তু মনে অহংকার রেখো না গহর জান। জানবে তুমি একজন সাধারণ পথের পথিক, তাহলে মানুষ চিরটা কাল তোমায় বুকের ভেতর বসিয়ে রাখবে। আমি অহংকার করিনি মহারাজ, আমি অহংকার করিনি। আমি এত সম্পত্তি ঐশ্বর্য চাইনি, আমি একটু শান্তি চেয়েছিলাম, একটা সুখী সংসার চেয়েছিলাম। মহারাজ গহরজান এটা জানে, তাকে কেউ বুকের ভেতরে বসিয়ে রাখবে না। সে যত বড়ই নাচিয়ে গাইয়ে হোক না কেন, তার আসন পাতা থাকবে দুয়ারের বাইরে। শহরের মাঝখানে তার বাড়ি হলেও সেটা হবে সমাজ থেকে অনেক দূরে, একটা চিহ্নিত পাড়ায়। কারণ তার শিল্পী সত্তার থেকে বড় পরিচয় সে একজন ভাই, বেশ্যা তামাল। আমার দেয়া পাওয়ার অফ অ্যাটর্নির সুযোগ নিয়ে আব্বাস আমার ব্যাংক থেকে সমস্ত টাকা তুলে নেয়। কেন করলে আব্বাস, কেন? তুমি না চাইতেও তো আমি তোমাকে সবকিছু দিয়ে দিয়েছি, সব। আসলে আসলে ভালোবেসে আমি তোমাকে একটু একটু বেশি বিশ্বাস করেছিলাম, বুঝতে পারিনি। বিশ্বাস করে আমি বালির ওপর বিশ্বাসের বাসা বেঁধেছিলাম। আমার জ্বর, মানসিক বিকাশ, স্নায়ু দুর্বলতা, আমি বিছানায় নিলাম। আব্বাস, আব্বাস, তুমি তো একবারও দেখতে এলে না আমি বেঁচে আছি না মরে গেছি। অবশ্য অবশ্য এটাই তো স্বাভাবিক। আমি ভালোবেসে একটু বেশি বিশ্বাস করেছিলাম আব্বাসকে। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আব্বাস এখন আমার সমস্ত সম্পত্তি দাবি করছে। বাধ্য হয়ে আমাদের বিষয়টা আদালত পর্যন্ত গড়ালো। আমার ভালো লাগছে না এই কলকাতায় থাকতে। যে শহরটাতে না থাকলে মনে হতো মরে যাব, এখন সেই শহরটা মনে হচ্ছে চারদিক থেকে আবার গলা টিপে ধরছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। জলসা করতে বেরিয়ে যাচ্ছি, নিজের থেকে মনে হয় নিজে পালিয়ে যাচ্ছি। মহীশূর, দিল্লি, রামপুর, লখনৌ, রাওয়ালপিন্ডি। 7 মাস পরে কলকাতায় ফিরলাম। 1922 সালের 21শে নভেম্বর।
আমার আর আব্বাসের কেসটা আমার তরফ থেকে ডিসমিস করে দিলাম। ভালোবাসায় হেরে যাওয়ার এই যুদ্ধ আমার যে আর ভালো লাগছে না। তবু এই শেষ সময় তোমাকে আমি একটা বাড়ি দান করলাম আব্বাস, ভালো থেকো। আর কেউ না জানো, তুমি জানো আব্বাস, গহরজান তোমাকে মন থেকে ভালোবেসেছিল। গহরজান একেবারে মন থেকে তোমায় ভালোবেসেছিল। ভালো থেকো। আবার একলা চলা, আবার একটা নতুন জীবন। আর অনুষ্ঠানে গান গাইতে আর ভালো লাগে না, ভয় করে, বড় ভয় করে। রামপুরে মঞ্চে গাইতে উঠে গলা দিয়ে কেন যে কোনো সুর বেরোলো না আমার। বুকের ভেতর যে কি একটা কষ্ট আমার গলা চেপে ধরলো, সুর বেরোলো না আমার গলা। এখন জলসা অনেক কমে এসেছে, অনেক নতুন গায়ক গায়িকা উঠছে, জলসায় ডাকও সেভাবে আসে না। শেষ, তাহলে শেষ। দ্য ডান্সিং গার্ল গহরজান, সঙ্গীত সম্রাজ্ঞী গহরজানের যুদ্ধ শেষ। 1928 সাল, মহীশূরের রাজদরবার থেকে একটা চিঠি এলো। ওদের রাজদরবারের সভা গায়িকা করতে চেয়েছে আমাকে। মহীশূরের রাজদরবারের নামের আগে লিখেছে সঙ্গীত সম্রাজ্ঞী গহরজান। সঙ্গীত সম্রাজ্ঞী, ওরা এখন আমাকে মনে রেখেছে। এই ভালো, এই ভালো। কলকাতা তোমাকে ছেড়ে আমি মহীশূরেই চলে যাব। আমি জানি কলকাতা, এ যাওয়াই আমার শেষ যাওয়া। তোমার সাথে দেখা আমার আর হবে না। গেলাম মহীশূর। মহীশূরের রাজদরবারের সভা গায়িকা আমি। কিন্তু কলকাতা, তোমাকে যে আমি এখনো ভুলতে পারি না, কারণ তুমি একমাত্র যে আমাকে অনেক কিছু দিয়েছো। বিনিময়ে কিছু চাওনি, তাই তোমার কাছে আমার একটাই অনুরোধ, একটাই চাওয়া। আমি যখন এই দুনিয়া ছেড়ে একেবারে চলে যাব, কলকাতা, আমি জানি কলকাতা তোমার কাছে আমার খবর যাবে। তখন না না না, কোনো স্মরণ সভা নয়, তখন একবার হলেও আমার কথা ভেবো, পারলে একবার কেউ। नहीं हारन छूट ही जा बाबुल मोरा
नहीं हारन छूट ही जा 1930 সালের 17 জানুয়ারি মহীশূরের সভা গায়িকা কলকাতার সঙ্গীত সম্রাজ্ঞী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। গহরজানের সাথেই শেষ হলো তৎকালীন 22 সাম্রাজ্যের এক অধ্যায়।